নন্দন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন হোয়াইট কোর্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার এ কে এম জুলফিকার ইসলাম। রমজান মাস সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। বছরের 11 মাসের সমস্ত শারীরিক এবং মানসিক গ্লানি পরিশুদ্ধর মাস এই পবিত্র রমাদান। এই মাসে মুসলিম উম্মার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল বিধায় নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছেই এই মাসটির গুরুত্ব অপরিসীম। সুস্থ অসুস্থ সকল মানুষই এই রমজান মাসে রোজা বা সিয়াম পালন করার চেষ্টা করে থাকে। দর্শক, তাই আমাদের আজকের পরিবেশনা রমজানের স্বাস্থ্য সুরক্ষা। রমজানে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনার জন্য আমাদের নন্দন টিভিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার এম এ কাশেম। তিনি আমাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের পথ বলে দিবেন। আশা করছি দর্শকদের ওনার উপদেশ অনেক উপকারে লাগবে। চলুন পরিচিত হই আমাদের অতিথি ডাক্তার প্রফেসর এম এ কাশেম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নন্দন টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনার মাধ্যমে আপনাকে এবং আমার নন্দন টিভির মাধ্যমে দর্শকবৃন্দকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ধন্যবাদ। রমজান মাসে এই খাদ্য একটা প্রধান সমস্যা, যে আমরা যতই বলি যে আমরা সংযম করছি, কিন্তু আমাদের সেহরি এবং ইফতারে আলটিমেটলি দেখা যায় যে অনেক বেশি খেয়ে ফেলছি। অনেক ক্ষেত্রেই কিছু মানুষ হয়তো বা কন্ট্রোল করতে পারে, বা অধিকাংশ মানুষেরই একটা টেন্ডেন্সি থাকে যে আমাদের যেহেতু রোজার মাস বেশি করে রান্নাবান্না করতে হবে, সেহরি খেতে হবে অনেক ভালো ভালো খাবার এবং অনেক বেশি করে, এবং ইফতারিও খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। এবং অনেক ক্ষেত্রেই অতিরিক্ত খাদ্য আমাদের শরীরে যেমন বিপাকে ফেলছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের রোজা রাখাই কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার একটা টোটাল যদি একটু বিস্তারিত বলেন যে কোন কোন খাবারগুলো স্পেসিফিক্যালি আমাদের খাওয়া উচিত, কোন কোন খাবারগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে। দেখুন, এই নর্থ আমেরিকাতে ইভেন ইন বাংলাদেশ সহজে বলি, এখন আর মেল নিউট্রিশনটা বড় সমস্যা না। খাদ্যের অভাবে মানুষ পাওয়া যায় এমন ঘটনা ঘটছে না, বরং ওভার নিউট্রিশন বা বেশি খেয়েই আমাদের অনেকগুলো যে রোগ হচ্ছে, কমপ্লিকেশনটাকে বলেছিলাম, নন কমিউনিকেবল ডিজিজের প্রধান হলো আমরা বেশি খাচ্ছি। আমরা কায়িক পরিশ্রমটা আমাদের কমে গেছে। আগে একটা মানুষ যে পরিমাণ পরিশ্রম করতো, এখন সায়েন্স অ্যান্ড নিউ ইনভেনশনের কারণে আমাদের হাঁটা কমে গিয়েছে, আমরা গাড়িতে বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ অনেক জায়গায় অনেক কিছু কমে গেছে, সব কিছু মেশিন এবং এআই দিয়ে হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু আমাদের ফিজিক্যাল পরিশ্রমটা কমে যাচ্ছে, আমাদের খাদ্য গ্রহণটা তার সাথে অ্যাডজাস্ট করতে হবে। তারা হচ্ছে স্থূলতা বা মোটা হয়ে যাওয়া। মোটা হওয়ার পাশাপাশি দিকেও একটা ডিজিজ বললাম, যে মোটা হওয়ার সাথে সাথেই আপনার ডিসলিপিডিমিয়া বা হাই কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, আপনার ফ্যাটি লিভার ডিজিজ, আপনার হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, এই সবগুলোই কিন্তু একসাথে, এবং অতিরিক্ত মোটার কারণে অস্টিওআর্থ্রাইটিস সহ, হাঁটু ব্যথা সহ এবং সব রকম জটিলতায় আক্রান্ত হয়ে যাবেন। জি। সুতরাং সারা বছরের পাশাপাশি রমজানে যেটা বললাম, প্রথমেই বলেছিলাম যে সংযমের মাস, আপনি খাবার দাবার সংযমী হতে হবে। তা না, এখন এটা কিন্তু একটা ভালো সময় আপনার ওজন কিছুটা নিয়ন্ত্রণে রাখা। কিন্তু এখন যদি মনে করেন কেউ, আপনি যেটা বলছিলেন যে আমি সারাদিন খাবো না, তাই সেরিতে অনেক বেশি খেয়ে নিব, যেটা হয় আমাদের। আবার ইফতারে যে আমি সারাদিন খাইনি, অভুক্ত ছিলাম, আমি অনেক বেশি খাওয়া দাওয়া ইফতার সময় করে ফেলে। হ্যাঁ, তো এই ব্যাপারটা যদি করে তাহলে কিন্তু ওজন কমবে না, তার চেয়ে বরং বেশি বাড়বে এবং স্থূলতা বাড়বে, আপনার কমপ্লিকেশন বাড়বে। এই আপনি 10, 12, 14, 16 ঘন্টা না খেয়ে থাকতেও বলে এত বেশি ওরিড হওয়ার কোনো কারণে যে আমাকে অনেক বেশি খেয়ে ফেলতে হবে। আপনি সীমিত পরিমাণে, হ্যাঁ, আপনি প্রোটিন ফুডটা যেন আপনার মেনটেন হয়, বডি প্রোটিন ফ্যাট, এটার কারণে যেন আপনার ওয়েট লস না হয় বেশি। প্রোটিন ফ্যাট বলতে আমি মাছ, মাংস, দুধ, ডিমের পরিমাণটা ঠিক রাখা। কার্বোহাইড্রেটটা কম খেলেও আপনি কোনো সমস্যা বেশি হবে না। সীমিত পরিমাণে কার্বোহাইড্রেট, কিছুটা ফ্যাট, যেগুলো প্রয়োজনীয় ভালো ফ্যাট, যেটা অ্যাড করতে পারেন। এবং এভাবে যদি খান, ক্যালোরিটা মেজার করে খেতে পারলে ভালো, না পারলে যেটা বললাম যে আমার ডিমান্ড অনুযায়ী আমি খেতে হবে। ক্যালোরি মেজারমেন্টের ওয়েটা যদি স্পেশালি যদি মনে করেন ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে আমরা তো বলি 2 বেলা রুটি খান, 1 বেলা ভাত খান, এটা বললে অনেকে কমন করে না।
সেহরিতে রোজার দিনে হয়তো এইভাবে অনেক সময় হবে না, সেহরিতে ইচ্ছা করলে আপনি যদি রাইসে অভ্যস্ত রাইস খাবেন, আচ্ছা আর ইফতারের সময় আপনি তখন আবার বা রাতে অনেক বেশি পরিমাণে রাইস বা কার্বোহাইড্রেটের খাবারটা খাবেন না। এটা হলো মজার কথা। আপনি একটা প্লেট থিওরি আছে, একটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলে যে কার্বোহাইড্রেট আপনার ফ্যাট এবং প্রোটিনের পরিমাণটা কেমন হবে। আচ্ছা আচ্ছা আমাদের বাংলাদেশের সহ বা ইন্ডিয়াতে যারা অনেকে স্বাভাবিক মানুষের অভ্যস্ত তার কার্বোহাইড্রেট বেশি খায়, সে তুলনায় মাছ মাংস দুধ ডিমের পরিমাণ কিন্তু ওর তুলনায় কম হয়। কম খায়। কিন্তু আইডিয়ালি আমি যদি সহজ করে বলি, একজন মানুষের জন্য ডায়াবেটিক রোগীর জন্য সেহরিতে বলবেন বা আপনি দুপুরে খাওয়া যখন খায় মানুষ, 1 কাপ ভাত, স্ট্যান্ডার্ড যে চায়ের কাপ, 1 কাপ ভাত যথেষ্ট। জি তাহলে 1 কাপ ভাত খান, 1 কাপ সবজি খান, 1 কাপ যদি ডাল অন্য কোনো কারণে মানা করা না থাকে 1 কাপ ডাল খান, 1 টুকরা ভালো মাছ খান, আচ্ছা অথবা কোনো কোনো ক্ষেত্রে একটা বদলে আপনি 1 টুকরা মুরগির মাংসটা প্রিফার খান, অন্য কোনো সময় বিফ মাটন যদি মানা না থাকে আপনি মাঝে মাঝে খাবেন। হ্যাঁ, এবং সাথে এটা কিন্তু একটা মোটামুটি ব্যালেন্স ডায়েট হয়ে যায়। 1 আচ্ছা কাপ আচ্ছা ভাত, 1 কাপ সবজি, 1 কাপ ডাল, জি 1 টুকরা বা কোনো ক্ষেত্রে সাইজ ম্যাটার করে তাহলে 2 টুকরা মাংস, মাছ বা মাংস খেতে পারেন, সাথে একটা ফল খেতে পারেন। হ্যাঁ, তো যারা এটা তো মোটামুটি এনাফ। আরেকভাবে আপনি রুটি খান সকালে বা রাতে, আপনি যদি সকালে আপনি সেহরিতে আপনি ভাত খান, আপনি ইফতারে অন্য খাবার পাশাপাশি একটু একটা রুটি খাওয়ার অভ্যাস করেন। রুটির সাথে যেটা বললাম যে বেশি পরিমাণে ভেজিটেবল কন্টেন্টটা রাখেন, সেখানে স্পাইস কম দিবেন, তেল কম দিবেন। আপনি একটা ডিম খেতে পারেন তখন, দৈনিক একটা ডিম খাওয়া কোনো রোগীর জন্য খুব একটা বাধা না। আচ্চা আচ্ছা ইভেন ডায়াবেটিস, কোলেস্ট্রলের কোনো সমস্যা করে না, এটা বেসিক নিডস, এটা খেতে পারেন। আপনি ওই যে বললাম যে মাছ বা আপনি 1 টুকরা মাংস খেতে পারেন রুটির সাথে। কিন্তু ইফতারের সময় যেটা আমাদের কালচার, পেঁয়াজু বড়া এইসব ব্যাপারে আপনার এটা আপনি সাজেশন কি? মুখরোচক খাবার সবার তো খেতে ভালো লাগে। আচ্ছা, যদি আপনার পরিমাণ মতো অভ্যস্ত সেক্ষেত্রে। হন, আপনি অল্প খান, আচ্ছা প্রতিদিন এগুলো বেশি পরিমাণে খাবেন না, আচ্ছা, এতে ক্যালোরি যোগ হবে না, আপনার বড় গ্যাস হতে পারে বেশি, আপনি কমপ্লিকেশন বেশি হতে পারে। খুব সামান্য পরিমাণে সেগুলো খেতে সমস্যার কথা না। আপনি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে আপনি নিজে বুঝতে হবে। আসলে দেখেন একজন রোগী সবচেয়ে ভালো বুঝে তার কোন খাবারটা হজম হয় কোনটা হয় না, জি। কিন্তু কোনোভাবেই পরিমাণে বেশি খেয়ে ফেলবেন না যেটা আপনি হজম করতে পারবেন না। যেমন আমরা বলি যে নিয়মিত ব্যায়াম করেন, আবার খাবারটাকে আপনি হজম করে ফেলবেন, তাহলে মোটা হবেন কম। কিন্তু এই শীতকাল এত সাবজেক্ট টেম্পারেচার হাঁটার প্রবণতা কমে যাচ্ছে এবং অনেকেই হাঁটতে সক্ষম হচ্ছেন না, জি এটা যেমন একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে রোজার দিনে এমনিতেই পরিশ্রম বা এক্সারসাইজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সমস্যায় থাকেন, অনেকে এক্সারসাইজ করতে পারেনি না, পারেন না। সেহেতু আপনি খাবারটাকে অ্যাডজাস্ট Control করতে হবে যেন এটা যেন ওভার ডায়েট না হয়। ধন্যবাদ প্রফেসর কাশেম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ব্যাপারে আলোচনা করলেন এবং আমি আশা করছি যে আমাদের দর্শকরা ওনার বক্তব্য থেকে, ওনার আলোচনা থেকে, উপদেশ থেকে অনেক অনেক উপকৃত হবেন। সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে রমজানের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আর কোনো অতিরিক্ত কোনো সাজেশন থাকলে একটু আলোচনা বলুন। করা হয়নি, শ্বাসকষ্ট, কাশি জাতীয় রোগ, ঠান্ডা জি জাতীয়, জি 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 এই ঠান্ডার দিনে যেমন এখানে নিউমোনিয়া হওয়ার চান্স কিন্তু বেশি, ভাইরাল নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া দুটোর সম্ভাবনা বেশি থাকে শীতকালে। জি তার উপরে অ্যাজমা, অনেকের ক্রনিক অ্যাজমা থাকে। একটা অ্যাজমা হলো একটা শ্বাসনালীর একটা প্রদাহজনিত রোগ। সিউপিডি থাকে, যারা ও মানে প্রিভিয়াস স্মোকার বা বর্তমান কারেন্ট স্মোকার, তাদের কিন্তু লাংস ক্ষয় হয়ে যায়, সেখানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি বা ক্রনিক ব্রঙ্কাইটিস হয়। জি এই সিউপিডি অ্যাজমা দুই ক্ষেত্রেই প্রচণ্ড কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়তে পারে। এই ক্ষেত্রে যারা ইনহেলার নিচ্ছেন, রমজানের একটা কথা, ইনহেলার নিলে রোজা ভেঙে যায় না, ঠিক আছে? আচ্ছা, এটা একেবারে স্বীকৃত মতবাদ। যাদের ইনহেলার নেওয়ার কথা, যে সময় নেওয়ার কথা সেভাবেই নেবেন। এমনকি যদি আপনার দুপুরবেলা আপনার ইনহেলার নেওয়ার ডোজ থাকে আপনি নিতে পারবেন। যদি আপনার শ্বাসকষ্ট বা কাশি হয়, ইনহেলার দেওয়ার দরকার মনে করে আপনি ইনহেলার নিতে পারবেন, কারণ ইনহেলার কোনো ক্যালোরি থাকে না। আচ্ছা আচ্ছা সেকেন্ড হলো আপনার ধূমপান অবশ্যই পরিহার করবেন, জি। সে রমজান ছাড়া যেখানেই হোক। ইনহেলারটা আপনি নিয়মিত নেবেন, অ্যাজমা মেডিকেশনগুলো ঠিক মতো নেবেন। যাদের ফ্লু শট নেওয়া নাই তাদের অবশ্যই ফ্লু শটটা এই সময় নিতে হবে। ঠান্ডার মধ্যে থেকে কীভাবে প্রপার ড্রেসিং, জামা কাপড় কীভাবে পরবেন সেভাবে মেনটেন করবেন, হিটিংটা ঠিক করে রাখবেন। এবং অ্যাজমা সিউপিডি থাকলে আপনার অবশ্যই শ্বাসকষ্ট ওষুধ আপনি আগে কন্ট্রোল করে নেবেন। আপনার হাইপার টেনশন থাকলে আপনি প্রেশার ওষুধ অ্যাডজাস্ট করে কন্ট্রোল করে নেবেন। আরেকটা কথা কমন, যে ওষুধগুলো 2 বার 3 বার 4 বার খাওয়ার জন্য অ্যাডভাইস করা থাকে, রমজান তো 4 বার খেতে পারবেন না, এক্ষেত্রে আপনার ডাক্তার সাথে পরামর্শ করে আপনি দেখবেন আপনারা স্পেসিং করে দেবে, যে ক্ষেত্রে সম্ভব। যাদের ক্ষেত্রে সম্ভব না তাদের ক্ষেত্রে তো অনেক ক্রিটিক্যাল মানে পেশেন্ট আছেন যারা আসলে রোজা রাখতেই পারবেন না। তা রোজা কোন সময় ভেঙে ফেলবেন সেই ব্যাপারটা কিন্তু জানা দরকার ছিল আমাদের। রোজা রেখেছেন, আমি সক্ষম ছিলাম, এমন কোনো ইমার্জেন্সি হলো যে আমাকে রোজা রাখতে গেলে আমার জীবন
হানি বিপন্ন হচ্ছে। বিপন্ন হতে পারে, আমার আমার রোগের স্টেজটা অনেক বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলা নিয়ম আছে। যেমন আপনি যদি কারো ব্লিডিং হয় বডি থেকে, তাহলে তো রোজা হবেই না। আপনি পেপটিক আলসার ব্লিডিং হলো, আপনি সিভিয়ার ডায়রিয়া আক্রান্ত হন, অবশ্যই আপনাকে এই মুহূর্তে ওসালাইন খেতে হবে আগে, তারপর আপনাকে আইভি স্যালাইন দেওয়া লাগতে পারে। সেখানে আমাদের সেক্ষেত্রে আপনাকে ওই সময় আপনার রোজা রাখাটা আর কোনো সম্ভাবনা নেই। আপনি অনেক জ্বরে আক্রান্ত হয়েছেন, আপনি ব্লাড প্রেশার ফল করে গিয়েছে, আপনি শক বা সেপসিস চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে হতে পারে। আপনি কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটতে পারেন, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক সম্ভাবনা দেখবেন, আপনি স্ট্রোকের যদি কোনো চান্স থাকে, হ্যাঁ, আপনি যদি প্রচুর বমি হলে তো রোজা হবে না। এরকম অনেকগুলো যদি কোনো ইমিডিয়েট কোনো কমপ্লিকেশন হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি রোজাটা চিন্তা না করে কীভাবে এই ইমার্জেন্সি ডাক্তার দেখানোর সময় প্রয়োজনীয় সেই ব্যবস্থাটা আপনি নিতে কোনো সমস্যা সৃষ্টি করবে না। এবং সেক্ষেত্রে নিয়মই আছে, ধর্মের নিয়ম আছে। আপনি পরবর্তী রোজার পরে আপনি আপনার যখন সক্ষম হবেন শারীরিকভাবে, আপনি সে রোজাগুলো পালন করতে পারবেন, এতে কোনো সমস্যার কথা না। আশা করি আমাদের সদিচ্ছাটা যথেষ্ট। আমরা যদি সদিচ্ছা থাকে রোজা রাখা, এবং সেক্ষেত্রে তাহলে আপনি যারা ফিজিক্যাল আনফিট আছেন তারা ফিটনেসটা অ্যাচিভ করে ফেলবেন দ্রুত। ডাক্তার দেখিয়ে ওই রোগগুলোর ডোজ অ্যাডজাস্ট করা, ওষুধগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে সঠিক স্বাস্থ্যবিধি মেনে, খাবার বিধি মেনে আপনি রোজা রাখেন, তাহলে এটা সংযমের মাসে আপনার সংযম হবে, আপনার ধর্মীয় স্বভাব হবে, পাশাপাশি আপনি আপনার শরীরটা দেখবেন আরও ঝরঝরা, আরও ফিট হবে বলে আশা করি। রোজা আপনার স্বাস্থ্যহানির কারণ হবে না, রোজা আপনার স্বাস্থ্যের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ধন্যবাদ প্রফেসর এম এ কাসেম। আপনার অসম্ভব মূল্যবান সময়ের মাঝে আমাদের নন্দন টিভি স্টুডিওতে এসে দীর্ঘক্ষণ আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করলেন। সেজন্য নন্দন টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, এবং আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে আমি রমজানের শুভেচ্ছা এবং রমজানের পর ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলাম। এবং অবশ্যই নন্দন টিভিকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। রমজান মাস আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, শরীরকে করে সংযমী। রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে আমরা পেয়ে থাকি আল্লাহ তাআলার অশেষ রহমত। তাই চলুন সামান্য একটুখানি স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা এই মাসটিকে করে তুলতে পারি অর্থবহ, আনন্দময়। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ সবল থাকার চেষ্টা করি, শুধু রমজান মাস নয়, প্রতিটি দিন, প্রতিটি সময়। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্পৃক্ত থাকবার জন্য। আসসালামু আলাইকুম।